সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান আজকের পর্ব। সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকে 10 অক্টোবর 2025 ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে অর্থাৎ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এই দিনটিকে সারা বিশ্বব্যাপী উদযাপন করা হয় মানসিক স্বাস্থ্য বিষয়ে সাধারণ যে জনসাধারণ আছে তাদেরকে সচেতন করবার লক্ষ্যে। এই বছরের প্রতিপাদ্য হচ্ছে অ্যাক্সেস টু সার্ভিস মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রফি অ্যান্ড ডিজাস্টার। অর্থাৎ বলা হচ্ছে যে কোনো দুর্যোগকালীন সময়ে বা যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশনে, যেটা আমরা কোভিড-19 প্যান্ডেমিকের সময় দেখেছিলাম, সেই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে আসলে সাধারণ মানুষের বা যারা আসলে সাফার করেন তাদের মেন্টাল হেলথের যে কন্ডিশন হয় বা সেই সময়ে তাদের যে বিভিন্ন সিচুয়েশন ডেভেলপ করে সেটাকে আসলে কিভাবে প্রতিরোধ করতে হবে বা সেটাকে আসলে কিভাবে ডিল করতে হবে, সেই বিষয়টাকে গুরুত্ব দিয়েই এই বছরের মেন্টাল হেলথ ডের যেই প্রতিপাদ্য সেটিকে সাজানো হয়েছে। আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি ধরনের মানসিক রোগ বেড়ে গিয়েছে সেই বিষয়গুলো নিয়ে সার্বিক আলোচনা হবে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম, প্রিন্সিপাল ইউএস বাংলা মেডিকেল কলেজ, এবং স্যার বর্তমানে স্কয়ার হসপিটালের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে আছেন সিনিয়র কনসালটেন্ট হিসেবে। প্রিয় দর্শক, আমাদের আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা কিন্তু মানসিক রোগ বিষয়ে বা মানসিক স্বাস্থ্য বিষয়ে যদি আপনাদের কোনো কনসার্ন থাকে তাহলে সরাসরি কথা বলতে পারছেন আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আমি ভালো আছি। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-কে, বিকজ আমরা আজকে মানসিক স্বাস্থ্যর বিষয়ে কথা বলবো। মানসিক স্বাস্থ্য একটু অবহেলিত একটা বিষয় স্যার, এবং আমাদের দেশের প্রেক্ষাপট চিন্তা করলে সবচেয়ে ইগনোরড একটা বিষয়, একটু পশ্চাৎপদ আমি যেটা বলি আর কি সেটা। এবং যেহেতু আমরা এটা নিয়ে কথা বলতে পারছি, স্বভাবতই আই ফিল ভেরি গুড, এবং সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা, চ্যানেল 24-এর প্রতি কৃতজ্ঞতা। মানসিক স্বাস্থ্য আসলে শারীরিক স্বাস্থ্যের মতোই। মানসিক স্বাস্থ্যের শারীরিক স্বাস্থ্য যেমন প্রত্যেকটা জিনিসের একটা ব্যাখ্যা, বিশ্লেষণ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আছে, বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে, এরকম মানসিক স্বাস্থ্যের প্রত্যেকটার বিষয়ই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আছে, বৈজ্ঞানিক বিশ্লেষণ ব্যাখ্যা আছে। যেহেতু বৈজ্ঞানিক বিশ্লেষণ ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক চিকিৎসাও আছে, বাট এই জিনিসটাতে আমরা আসলে পিছিয়ে আছি আর কি। এবং আপনি যেটা বলছিলেন আজকের প্রতিপাদ্যের কথা, যে অ্যাক্সেস টু সার্ভিস মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রফি অ্যান্ড ইমার্জেন্সি, দুর্যোগ এবং জরুরি যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলিতে স্বাস্থ্যসেবা, বিশেষ করে মানসিক স্বাস্থ্যসেবার যে বিষয়টি আছে সেটাকে নিশ্চিত করার বিষয়। আমরা কিন্তু মানসিক সব বুঝি, আমরা বুঝি কোথায় কি হলো, আমাদের হার্ট অ্যাটাক হলো বা এই হলো সেলো, এগুলো আমরা কিন্তু বুঝি, কিন্তু দুর্যোগে বা জরুরি অবস্থায় যে মানসিক স্বাস্থ্যের বিষয়টা আছে এটা হয়তো আমরা চিন্তাই করি না। বাট এখন কিন্তু সারা পৃথিবী জুড়ে দুর্যোগ আর জরুরি অবস্থা। আপনি যদি গাজার গণহত্যা দেখেন তাহলে কিন্তু যে কেউ কাঁদবে বসে, আপনি যদি টিভি দেখেন আর কি তাহলে কিন্তু কাঁদতে হবে গাজায় যে অবস্থা। অথবা আপনি যদি ইউক্রেনের কথা বলেন, কাশ্মীরের কথা বলেন, আপনি জঞ্জা বিক্ষুব্ধ সারা পৃথিবী, আফগানিস্তানের যে ইয়ের কথা বলেন, আপনি ভূমিকম্পের কথা বলেন, অথবা আমরা সম্প্রতি যে আমাদের মাইলস্টোন কলেজে যে ট্র্যাজেডিটা হয়ে গেল, অথবা আমাদের যে আগস্ট বিপ্লব হলো, সেগুলি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুর্যোগ। এই দুর্যোগে যারা সরাসরি সম্পৃক্ত হয় তারা, যারা দেখে তারা, যারা বোঝার চেষ্টা করে তারা, প্রত্যেকের মধ্যে কিন্তু মানসিক পীড়ন তৈরি হয়, মানসিক বিপর্যয়ের সৃষ্টি হয়, কষ্টের সৃষ্টি হয়, আমরা বলি সাইকোলজিক্যাল ট্রমার সৃষ্টি হয়। এই ট্রমাটা কিন্তু অন্য, যেমন হাত কেটে গেল, যেমন একটি জরুরি অবস্থায় হাত কেটে গেল বা পুড়ে গেল, সেটা যেমন ক্ষত সৃষ্টি করে, মনের মধ্যেও কিন্তু এটার একটা ক্ষত সৃষ্টি করে। এবং আপনার হাত ভেঙে গেল বা কেটে গেল, সেটা কিন্তু আপনি চিকিৎসা করে ভালো করে ফেলবেন, 7 দিন 10 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। কিন্তু মনের যে ক্ষত সৃষ্টি হয়, মনের যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু চলে, বহমান। এইটাকে যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, এটার পরিণতি কিন্তু অনেক দিন ভোগ করতে হবে। মানে পরিণতিটা আসলে পরিণতিটা কি? যেমন আমি একটা শিশু,
মাইলস্টোনের কথাটা আবার যদি নিয়ে আসি, একদম খুব রিসেন্ট একটা রাইট, ঘটনা, রিসেন্ট এবং ঘটনা, মানে সেজন্য এটা প্রচন্ড বলছি, মর্মান্তিক একটা মর্মান্তিক ঘটনা। যে শিশুটি বা যে কিশোরীটি সেই পরিস্থিতির মোকাবেলা হয়েছে, তার মনের কথা কি আমরা কখনো চিন্তা করেছি? তার একিউট শক, সে মেন্টালি শক হয়ে যায়, সে বোবা হয়ে যায়, সে একটা স্ট্রেস, মানসিক চাপের মধ্যে দিয়ে যায়, সে উদ্বিগ্ন হয়, সে ঘুমাতে পারে না, সে কান্না করে, সে যে কোনো কিছুতে ভয় পায়, সে অস্থিরতা বোধ করে, সে হতাশ বোধ করে, এবং কখনো কোনো তো নাম হয়ে যায়, একটা টোটাল কোনো রেসপন্স করে না, এরকম হয়, সিভিয়ার ডিপ্রেশন রাইট। যখন তার আসে। এরপরে কিন্তু কথা আছে, এই জিনিসগুলো যদি কাটিয়ে ওঠা যায় তাহলে খুব ভালো। কাটিয়ে ওঠা গেলেও বা না গেলেও পরবর্তীতে তাকে কিন্তু আবার দুঃস্বপ্নে তাড়া করে, মানে বারবার তার ফ্ল্যাশব্যাক হতে থাকে, ফ্ল্যাশব্যাক হতে থাকে। ঘুমাতে গেলে সেই জিনিসগুলি আবার আসে, চলতে ফিরতে গেলে সেই কথাগুলি মাথার মধ্যে আসে, এবং তখনও কিন্তু সে উদ্বিগ্ন হয়ে পড়ে। আমরা বলি তার পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়। এটা কিন্তু খুব কমন, এবং আমাদের কাছে কিন্তু সে বাচ্চা কাচ্চারা আসছে, আমাদের কাছে সেই গার্ডিয়ানরা আসছে, যে দেখেছে, ইভেন টিভিতে দেখেছে, রাইট, উইটনেস করেছে, টিভিতে দেখেছে, সামনাসামনি দেখেছে, তাদের মধ্যেও কিন্তু এটা নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, মনের কষ্ট সৃষ্টি হয়, সাইকোলজিক্যাল ট্রমার সৃষ্টি হয়। সেইগুলির অ্যাড্রেস করার বিষয়টা কিন্তু খুবই জরুরি, যেটা আমরা হয়তো বুঝি না। ফিয়ার অফ ডেথ, খুব কাছ থেকে হয়তো সে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে স্বাভাবিক জীবনে, সেই এপ্রিহেনশন, সে ভয়টা পেতে থাকে যে এই কিছু হয়ে গেল, এই মরে গেলাম, এই দম বন্ধ হয়ে গেল, এই শ্বাসকষ্ট হলো, এই জিনিসগুলি কিন্তু চলতে থাকে। সুতরাং এই জিনিসগুলি মোকাবেলা করার বিষয়টা যে ইম্পর্টেন্ট, সেটা তো আমরা একটা দেখেন মাইলস্টোনের কথা বলছি, একটা ট্রেজেডির কথা বলছি, আপনি গাজার কথা চিন্তা করেন, আপনি অথবা অন্য যে কোনো, আমি কোনো দেশের নামটা বলতে চাই না, বাট গাজার কথাটা বলতেই হবে। হাউ পিপুল আর সাফারিং, এইখানে যে মানসিক স্বাস্থ্যের বিষয়টা আছে, এটা হয়তো আমরা জানি না, চিন্তাই করি না, অথচ এটা বয়ে বেড়াচ্ছে সারা, এবং বয়ে বেড়াচ্ছে এখন না, পরবর্তীতে কিন্তু বয়ে বেড়াতে হবে। যারা ভিয়েতনামে যুদ্ধ করেছিল, আমেরিকান ভেটারানরা, যোদ্ধারা, তারা কিন্তু এখনো বয়ে বেড়াচ্ছে। পিটিএসডি এরকম একটা জিনিস, এই স্ট্রেসটা এমন একটা জিনিস, এটা মনের মধ্যে এমনভাবে সেট হয়ে যায়, যার জন্য এটা ব্যাপ্তি হতেই থাকে। এই জন্য প্রাথমিক পর্যায়ে কিন্তু এগুলির মোকাবেলা করা দরকার, মোকাবেলা করা উচিত, এবং এটা নিশ্চিত করা উচিত, সেই জিনিসটাই বোঝাতে চাচ্ছি। আমরা যখন কোনো ক্যালামিটি দেখি, যেমন ভূমিকম্পের মতন কোনো ঘটনা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ যেখানে আসলে ম্যাস ক্যাজুয়ালিটি হয়ে থাকে, বা যেটা বললেন যে যেই দুর্ঘটনা, মাইলস্টোন ট্র্যাজেডি আমরা খুব রিসেন্টলি যেটা ফেস করলাম, এবং আমরা যারা দূর থেকে সেটা উইটনেস করেছি, আমাদের মনেও কিন্তু সেটা একটা গভীরভাবে ক্ষত সৃষ্টি করে রেখেছে। কিন্তু যারা এই ধরনের ঘটনাগুলোতে যারা আহত হন, দেখা যায় যে তাদের একটা চিকিৎসার মধ্য দিয়ে তারা যান, দীর্ঘদিন হয়তো তাদের হসপিটাল স্টে করতে হয়, সেখান থেকেও তাদের মানসিক একটা বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হয়। তো সেখানে আসলে তাদেরকে এই যে মেন্টাল হেলথের জন্য তাদেরকে কাউন্সেলিং দেওয়া বা তাদের এই সমস্যাটাকে ফাইন্ড আউট করা, একটা কম্প্রিহেন্সিভ চিকিৎসা পদ্ধতি বা ম্যানেজমেন্টের এখানে প্রয়োজনীয়তা আছে। কিন্তু আসলে কি বাংলাদেশে এই ধরনের কেয়ার কি আসলে আপনারা দিতে পারছেন? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রাইট। এইটাই হলো আজকের আলোচনাটা আর কি, আমরা কি দিতে পারছি, বা আমাদের কি সেই সুযোগটা আছে, অথবা আমরা কি বুঝছি কিনা। প্রথমে হলো আমরা বুঝি কিনা, প্রথমে হলো যে আমরা এটা বুঝি না যে এখানে একটি মানসিক স্বাস্থ্যের বিষয় আছে। প্রথমে আমরা বুঝি না যে এরকম একটা শক হয়ে যাচ্ছে, এরকম একটা ট্রমা, মানসিক পীড়ন হয়ে যাচ্ছে, এরকম আঘাত দুর্ঘটনা হয়ে যাচ্ছে। এবং এর জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো যে প্রাথমিক স্বাস্থ্য সেবা যেমন আছে, প্রাথমিক চিকিৎসা আছে না, ফার্স্ট এড বক্স ছিঁড়ে গেল, ফার্স্ট এড বক্স একটু আমরা মলম লাগিয়ে দিলাম, একটা ব্যান্ডেজ করে দিলাম, ঠিক সেরকমভাবে এইখান থেকে শুরু হতে পারে প্রাইমারি হেলথ কেয়ারের প্রাথমিক সাইকোলজিক্যাল ফার্স্ট এড, প্রাথমিকভাবেই মনোসেবাটা তৈরি হতে পারে। সেটা কীরকম? এই যে কষ্টটা পেল সে, এই যে তার কথা বন্ধ হয়ে গেল, অথবা সে যে ভয়ের উৎপত্তি হলো, মৃত্যু ভীতি তার আসলো, সেটা নিয়ে সে কথা বলতে পারে কিনা। মানুষ যখন কথা বলতে পারে তখন কিন্তু মনের আবেগটা, কষ্টটা অনেকটা লাঘব হয়। এবং বৈজ্ঞানিক গবেষণা বলছে যে কারোর সাথে কথা বললে 90% তার মনের কষ্ট দূর হয়ে যায়। এই জায়গাটাই কি আমরা তৈরি করতে পেরেছি, অথবা এই সচেতনতায় আমরা তৈরি করতে পেরেছি? এই জায়গাতেই আমরা পারি নাই। তাহলে এই যে ফার্স্ট এড নেওয়া, সাইকোলজিক্যাল ফার্স্ট এডটা, এটা আমরা বুঝি না, আমরা দিতে জানি না,
বা আমরা এটার প্রয়োজনীয়তা বুঝি না, বা আমরা এর জায়গাটাও তৈরি করতে পারি নাই। তো ঠিক আছে, এটা হলো একেবারে ফার্স্ট এডের কথা বললাম। এখান থেকে যখন হাসপাতালে নেওয়া হলো, হাসপাতালে যখন চিকিৎসা হলো, আপনি যে কথাটা বলছেন, সে যে তার মনের কষ্টটা, হাসপাতালে তো থেকে গেল তার মনের কষ্ট, সেইখানেও কি আমরা এটা কি ইভালুয়েট করার মতো যথেষ্ট স্কোপ আছে কিনা, আমরা কিন্তু সেইখানেও মনে করছি না। অথচ স্টাডি বলে যে যদি আপনি একটি অপারেশনও করেন, তার আগে যদি কাউন্সিলিং করেন, তার আগে যদি তার সাথে এই বিষয়টি আলোচনা করেন, তাহলে কিন্তু হাসপাতালে স্টে কমে যাবে, তার কষ্টবোধটা কমে যাবে। এটাও কিন্তু আমরা চিন্তা করছি না। এইখানে যে আমরা তার অ্যাংজাইটিটা বা ডিপ্রেশনটা বা স্ট্রেসটা আইডেন্টিফাই করব এবং সেটা লাঘব করব, সেটাও আমরা করছি না। অর্থাৎ আমাদের প্রথম আমার কথা হলো যে আমরা এই জায়গাগুলিতে, আমাদের চিন্তাগুলিতে পিছিয়ে আছি যে এখানে এই সার্ভিসটা দরকার, এই সাহায্যের এটা দরকার। সাহায্যের বিষয়টি যখন চলে আসে, আমি যদি আবার মাইলস্টোনের কথা বলি, যখন সাহায্যের বিষয় আসে তখন কিন্তু বেশ কিছু অর্গানাইজেশন, সাইকিয়াট্রিস্টরা, সাইকোলজিস্টরা, কাউন্সিলররা এটার মধ্যে কাজ করেছে, পরবর্তীতে এটাতে সম্পৃক্ত হয়েছে বিভিন্ন জায়গাতে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি মনোবিজ্ঞান বিভাগ, অথবা অন্য কিছু ব্যক্তিগতভাবে পর্যায়ে, এনজিও পর্যায়েও কিন্তু কাজ হয়েছে। একটা সময় হয়তো হয়েছে, বাট যেটা প্রথমেই হওয়ার দরকার ছিল তখন হয়তো আমরা সেটা পারি না। কিন্তু যখন আসলে একটা পেশেন্টের একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন থাকে, যে ওই মুহূর্তে পেশেন্টের হয়তো যেই ধরনের চিকিৎসাটা দেয়া দরকার, ঠিক সেই মুহূর্ত থেকে কি আসলে মেন্টাল হেলথ কেয়ার, যেই কথাগুলো স্যার আপনি বারবার বলছেন যে তাকে কাউন্সেলিং করা, তাকে কথা বলতে দাও, সেই সিচুয়েশনটা তো হয়তো তখন থাকে না, তৈরি হয় না। সেটা সে কিছুটা সুস্থ হবার পরে হয়তো এই অবস্থাটা তৈরি হয়। আচ্ছা স্যার, আমি একটা বিষয় একটু জানতে চাই যে আমরা কিন্তু এখন আমাদের দৈনন্দিন জীবনে আমরা স্ট্রেস শব্দটার সাথে খুবই বহুল পরিচিত, অ্যাংজাইটি শব্দটার সাথে পরিচিত, এবং পাশাপাশি ডিপ্রেশন। বিশেষ করে আমরা দেখতে পাই যে যারা আমাদের অ্যাডোলেসেন্ট আছেন, একটা ইয়াং এজ গ্রুপ, আমরা এখন দেখি যে যারা বলে যে আমি ডিপ্রেসড বা ডিপ্রেশনে আছি। তো আসলে মেডিকেল ভাষায় এই অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন বলতে কি বোঝানো হয়? ধন্যবাদ আপনাকে। স্ট্রেসটাকে যদি আমরা বাংলায় বলি আর কি, তাহলে মানসিক চাপ বলবো। মানসিক চাপ কিন্তু আমরা বলি ইনএভিটেবল, মানে এটা বাদ দিয়ে চলা যাবে না, প্রতিনিয়ত আছে। আমরা বলি ওম টু টম, মাতৃগর্ভে থেকে বের হওয়ার পরে থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই চাপের মধ্যে দিয়ে যেতে হবে। চাপটা যে কোনো পর্যায়ে হইতে পারে, এবং এই চাপটা যখন আমরা নিতে পারি না তখন আমরা এটা বলি ডিস্ট্রেস। এই স্ট্রেসটাই তখন খারাপ হয় আর কি। স্ট্রেস কিন্তু জীবনে লাগবেও। সার্টেন স্ট্রেস যদি আপনি না থাকে তাহলে আপনার কিন্তু ড্রাইভ হবে না, উদ্যমটা আসবে না। সুতরাং কিছু চাপ কিন্তু আপনার পিছনে কাজ করতে হবে, সেই চাপ দিয়ে কিন্তু আপনি কাজ করবেন। একটা পুশ পাওয়ার হিসেবে কাজ করে, একটা প্রেশার হিসেবে কাজ করে, যেটা দিয়ে আপনি কাজ করেন। না হলে তো সে আপনার মনোবলটাই আসবে না, আপনার হয়তো কাজ করে স্পৃহা, উদ্যমটাই তৈরি হবে না। এই স্ট্রেসটা আমাদের দরকার আছে। কিন্তু তারপরে যখন আমি পারি না, টানতে পারি না, চাপের মাত্রাটা বেড়ে যায়, ওভারলোডেড হই, এক্সস্টেড হই, তখন কিন্তু আমরা এই চাপ থেকেই আমরা তখন অ্যাংজাইটিতে ভুগি, অ্যাঙ্গারে ভুগি, প্যানিক হই, আমরা ডিপ্রেসড হই, ব্রেকডাউন হই। জিনিসটা কিন্তু এরকম আর কি। স্ট্রেস থেকেই সব কিছু হয়। স্ট্রেসটা একটা ইনিশিয়েটর তৈরি করে দেয় আর কি। স্ট্রেসটা ময়দান ক্ষেত্র তৈরি করে দেয়, যার উপরে তখন হয়তো অ্যাংজাইটি, উদ্বিগ্নতার সৃষ্টি হয় বা বিষণ্ণতার সৃষ্টি হয়। স্ট্রেস ইটসেলফ ক্যান বি এ ডিসঅর্ডার। স্ট্রেস ডিসঅর্ডার বলে কথা আছে, একিউট স্ট্রেস রিঅ্যাকশন আছে। আমরা একটু আগে যেটা বলছিলাম পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এরকম স্ট্রেসের সাথে সম্পর্কযুক্ত রোগও আছে। বাট স্ট্রেস ইটসেলফ অন্য রোগগুলি তৈরি করে। স্ট্রেসটা মানে এটা শুরুতে এটা একটা স্ক্র্যাচ হিসেবে কাজ করে, এটা ইনিশিয়েটর হিসেবে কাজ করে। দেখা যায় যে কোপিং স্ট্র্যাটেজি ডিফারেন্ট, একজন মানুষ স্ট্রেসকে যেভাবে ডিল করছে হয়তো আরেকজন সেটাকে ভিন্নভাবে ডিল করতে পারছে। আমরা তো এই যে কথাটা বলছি, আমরা তো সবাই স্ট্রেস মোকাবেলা করছি, কিন্তু আমরা সবাই রোগী হচ্ছি না। রাইট, আমরা সবাই রোগী হচ্ছি না, যেটার জন্য যেটা আপনি খুব সুন্দর করে বলেছেন যে কোপিং স্ট্র্যাটেজি, আমরা এটার সাথে খাপ খাওয়াতে পারি কিনা, আমি বলি যে অ্যাডজাস্ট করতে পারি কিনা, আমরা এটাতে অ্যাকোমোডেট করতে পারি কিনা, আমরা অ্যাডাপ্ট করতে পারি কিনা। যদি আমরা অ্যাডজাস্ট, অ্যাডাপ্ট, অ্যাকোমোডেট করতে পারি তাহলে আমরা রোগে ভুগছি না বা আমরা অসুবিধায় ভুগছি না। যখন আমরা এটাতে ব্যর্থ হই, কোপ করতে ব্যর্থ হই, তখনই কিন্তু আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা এরকম রোগে তখন ভুগি।
এবং আমাদের মধ্যে তখন বিভিন্ন ধরনের আচরণ দিয়ে আমরা সেটাকে, এবং আমাদের আশেপাশের মানুষ হয়তো সেটা নোটিস করতে পারে যে আচরণের একটা অস্বাভাবিকতা সেটা পরিলক্ষিত হয়। আচ্ছা স্যার, আরেকটা বিষয় আমি একটু আনতে চাই, সেটা হচ্ছে যে সুইসাইড। আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে সুইসাইডের ইনসিডেন্ট অনেক বেড়ে গিয়েছে, এমনকি সুইসাইডাল টেন্ডেন্সি অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এর পিছনে কারণটা কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। সারা পৃথিবী জুড়ে যদি বলি আর কি, সারা পৃথিবীতে প্রতি বছরে 8 লাখ মানুষ সুইসাইড করে, আত্মহত্যা করে। আমি যদি খুদ বাংলাদেশের দিকে তাকাই, তাহলে বাংলাদেশে অফিসিয়ালি পুলিশের রেজিস্ট্রারে প্রায় 14,000 মানুষ প্রতি বছরে সুইসাইড করে অফিসিয়ালি। সেটা আরও 2 বছর 22 সাল পর্যন্ত বলছি, এখন হয়তো রেটটা আরও বাড়ছে এবং বেড়েই যাচ্ছে। বেড়ে যাওয়ার পিছনে যেগুলি কারণ হলো সুইসাইডের পিছনে, আমরা যখনই সাইকিয়াট্রির কোনো রোগের কারণ বা কোনো কিছু, সুইসাইড কিন্তু একটা রোগই, সেটা একটা বিহেভিয়ার, সুইসাইডের একটা বিহেভিয়ার প্রবলেম, এবং সুইসাইড হয় মূলত মানসিক রোগের কারণে, এটা আমরা পরে বলি। তো সুইসাইডের আমরা যে কোনো সাইকিয়াট্রিতে যে কোনো কারণ যদি আমরা বলি, তাহলে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল, এই 3টা কারণ হিসাব করি। বায়োলজিক্যাল কারণ হলো বংশ পরম্পরা। আমরা জানি যে কোনো কোনো এলাকাতে সুইসাইডের রেট বেশি, বিকজ এটা বংশ পরম্পরায় হয়। বংশ পরম্পরায় এই ফ্যামিলিতে একজনের ছিল, তার আরেকটা সুইসাইড করার চান্স খুব বেশি আর কি। বায়োলজিক্যাল কারণের মধ্যে যদি আমরা আরেকটা জিনিস খুঁজি, তাহলে সুইসাইডের 70 থেকে 90% সুইসাইডের কারণ হলো মানসিক রোগ। 70 থেকে 90% সুইসাইডের কারণ হলো মানসিক রোগ। আমরা সুইসাইড নিয়ে অনেক গল্প শুনি, গল্প পড়ি, গল্প দেখি, কিন্তু এই জিনিসটা আমরা হয়তো জানি না বা আমরা এটা মনে রাখি না যে মানসিক রোগ এটার মূল কারণ। সুতরাং যদি মানসিক রোগকে চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু সুইসাইড প্রিভেন্ট করা যায়। সেই জন্য আমরা বলি সুইসাইড ইজ প্রিভেন্টেবল। আমরা বলি যে এই মৃত্যু ফেরানো যায় আর কি, এই কথাও আমরা বলি, সঠিক সময়ে এটাকে মোকাবেলা করা যায়। এবং এই যে 70 থেকে 90% বললাম যে মানসিক রোগ কারণ, এর মধ্যে ডিপ্রেশন ইটসেলফ 70 to 90%। এই যে 70-90% মধ্যে নিজেদের মধ্যে আবার 70 থেকে 90% কারণ কিন্তু ডিপ্রেশন। সুতরাং শুধু যদি ডিপ্রেশন আপনি ফেরাতে পারেন, তাহলে কিন্তু 70-80% সুইসাইড আপনি প্রিভেন্ট করতে পারেন। এটা রোগের কথা, এই রোগগুলির কথা বললাম। ড্রাগ এডিকশন আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটার জন্য সুইসাইড ইম্পর্টেন্ট, এটা করতে পারে। সামাজিক তো অনেক কারণে, পারিবারিক সহিংসতা, সামাজিক সহিংসতা, চাকরি নেই, মিসক্রিয়েন্ট, ড্রাগ এডিকশন, কিশোর গ্যাং, এগুলি সবগুলি কিন্তু এগুলির কারণ হতে পারে। সোশ্যাল ফ্যাক্টর হিসেবে পাশাপাশি কাজ করতে পারে। প্রেমে ভাঙ্গন হলো, সংসারে অশান্তি হলো, এগুলিও কিন্তু আবার আগে হতো, এখন আর ওরকম কজ নাই যে ক্রনিক ইলনেসে ভোগে, ক্যান্সারে ভুগছে, খুব ব্যথা, সেই ব্যথার চিকিৎসা নাই, সেই জন্য ক্যান্সারের জন্য এগুলিতে কিন্তু মানুষ সুইসাইড করে ফেলে, এসকেপ চায় তারা। মানুষ যখন দেখে যে তার কোনো এসকেপের পথ নাই, তার কোনো মুক্তি হচ্ছে না, সে একজন অকেজু হয়ে গেছে। আমরা বলি, ডার্কিম নামে একজন ভদ্রলোক আছেন, সোশ্যাল সায়েন্টিস্ট, উনি বলেছিলেন যে যখন সে মনে করে যে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, আমার আর প্রয়োজন নেই এই সমাজে, এই সংসারে, এই পরিবারে, তখনও কিন্তু সে সুইসাইড করতে পারে। সেটাও আরেকটা কারণ। বাট একটা ইম্পর্টেন্ট যেটা দিয়ে শুরু করেছিলেন সেটা বলতে চাই, আমাদের সমাজে এখন ছেলেমেয়েরা 15 থেকে 14 থেকে 29 বছর বয়সের মধ্যে কিন্তু সুইসাইড রেট সবচেয়ে বেশি। এই সময়টাতে করে, কারণটা হলো এই সময় মানুষ ইমোশনাল, আবেগপ্রবণ থাকে বেশি। আমাদের সমাজে কিন্তু এটা এখন অনেক বেশি আবেগপ্রবণতা। এবং পার্সোনালিটি ডিসঅর্ডার আছে বলে, ব্যক্তিত্ব সমস্যা, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, সেইখানে আবেগটা কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে পারে না, সেইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ। আসলে ইম্পালসিভিটি, ঝুঁক করে কিছু করার প্রবণতা, সেটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কারণ। পার্সোনাল রিলেশনশিপগুলি, সম্পর্কগুলি আনস্টেবল হয়, সেটা কিন্তু আরেকটা কারণ। সুতরাং আমাদের সমাজে এই মুহূর্তে কিন্তু এই যে ড্রাগ এডিকশন, ব্যক্তিত্ব সমস্যা, এই যে ইমোশনালিটি, ইম্পালসিভিটি, এইগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ। এই জন্য আমাদের বাচ্চারা কিন্তু বেশি করে অ্যাটেম্প নিচ্ছে, বেশি করে করছে, বিশেষ করে সুইসাইডাল অ্যাটেম্প, যেটা অ্যাটেম্পটেড সুইসাইড অনেক বেশি, রাইট। এবং দেখা গেছে যে সুইসাইডের যত ভাগ মানুষ করছে, তার চেয়ে 15 ভাগ মানুষ অ্যাটেম্প নিচ্ছে। এবং অ্যাটেম্পটের মধ্যে মেয়েরা অ্যাটেম্প বেশি করে, ছেলেরা কম করে, বাট ছেলেদের সুইসাইডের রেট বেশি, বিকজ তারা যেটা করে একেবারে করে ফেলে আর কি, এরকম বিষয়টা। তো যে জিনিসটা আমরা অবতারণা করছিলাম, যে এই সুইসাইডের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদেরকে হিসাব করতে হবে সোশ্যালি, সেটা হলো আমাদের রেজিলিয়েন্স নেই। যে রোগ প্রতিরোধ ক্ষমতার মতো মনের যে প্রতিরোধ করা, মনের চাপটা প্রতিরোধ করার ক্ষমতাটা আমাদের অনেক কম, সেটা খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা স্যার, আমরা যে ডিপ্রেশনের কথা এত বলি, তো আসলে ক্লিনিক্যালি ডিপ্রেশন বলতে কি বোঝানো হয়, বা ডিপ্রেশনের আমি জানি যে বেশ কয়েকটা ফেজ আছে, যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, জি, তো সেটা নিয়ে যদি একটু আমাদের বলতেন। ধন্যবাদ আপনাকে। ডিপ্রেশন তো এমনিতে আমরা ডে টু ডে ডিপ্রেশন হতে পারে মানুষের, বিষণ্ণতা যেটা আর কি, এটা সিচুয়েশনাল। আপনার সাথে আমার মনোমালিন্য হলো, অফিসের বসের সাথে মনোমালিন্য হলো, ঘরের স্ত্রীর সাথে মনোমালিন্য হলো, ডিপ্রেশন হতে পারে, এটা সাময়িক, এই আসলো গেল সাময়িক আর মন কি, খারাপ, রাইট, মন খারাপ আর কি, ভালো আসলো হয়ে গেল। যাবে আবার সেটা। বাট যদি আমরা ডিপ্রেশনটা রোগ হিসেবে দেখি, একটা ডিসঅর্ডার হিসেবে দেখি, তাহলে কিন্তু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ক্লিনিক্যাল কিছু যেমন criteria আছে। এক নাম্বার হলো যে এই ডিপ্রেশনটা বা এই মন খারাপটা কনসিস্টেন্টলি থাকতে হবে, সবসময় থাকতে হবে, এবং অন্য কোনো উপায়ে এটাকে দূর করা যাবে না, এবং কমপক্ষে তার 2 সপ্তাহ এই বিষয়টি থাকতে হবে। যদি 2 সপ্তাহ থাকে তার মধ্যে, এবং 2 সপ্তাহের মধ্যে সে রিলিফ পাচ্ছে না, তাহলে এটা ডিপ্রেশন একটা ডিসঅর্ডার, তাহলে একটা রোগ, ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলি আমরা। তো ডিপ্রেসিভ ডিসঅর্ডার যদি আমরা ডায়াগনোসিস করি, তখন কিন্তু আপনাকে এক নাম্বার হইতে হবে, ডিপ্রেশন তো একটা মনের রোগ, মনটা খারাপ থাকে, লো মুড, মন অবনমিত, ডাউন থাকে সব সময়। আপনি ইচ্ছা করলেই সে মনটা হাসি খুশি হইতে পারে কোনো না, কাজে আগ্রহ রাইট, খুঁজে পায় না, আগ্রহ থাকবে না, focus ইন্টারেস্ট থাকে না। সবকিছু হারিয়ে ফেলবে, লেস ইন্টারেস্ট, নো ইন্টারেস্ট। আমাদের কাছে সাধারণত মারা যখন কমপ্লেন করে, মেয়েদের মধ্যে ডিপ্রেশন বেশি হয়, মারা যখন আসেন আমাদের কাছে, তখন তারা বলেন যে আমার আর কিচ্ছু ভাল লাগে না ডাক্তার সাহেব, অথবা স্যার আমার তো আর কিচ্ছু ইচ্ছা করে না। আগে আমার ছেলেটা ইউনিভার্সিটিতে যখন বাসায় আসতো, বাড়িতে আসতো, আমি তো 10টা তরকারি রান্না করে রাখতাম, কি খাবে কি না খাবে আমি খুব ব্যস্ত থাকতাম। এখন না স্যার, ছেলেটা তো বিদেশ থেকে বা এই যে ইউনিভার্সিটি থেকে আসতেছে অথবা কানাডা থেকে আসতেছে, আমি তো এখন ভয় পাচ্ছি, আমার ছেলেটা তো আমি একটা তরকারি রান্না করে খাওয়াতে পারবো না, আমার কোনো ইচ্ছাই হয় না, আগ্রহ হয় না। আগে যে মানুষটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, হইচই করে ঘুরে বেড়াতো, সে যেন চুপসে যায়, একেবারে চুপসে নিজের মধ্যে চলে আসে। তো সেই উদ্যমটা, উদ্যোগটা, স্পৃহাটা, কর্মস্পৃহাটা, এটা তার নষ্ট হয়ে যায়। মানুষের সাথে চলন বলন যে করতো, হইচই করতো, সেই জিনিসগুলি নষ্ট হয়ে যায়। খুব ইম্পর্টেন্টলি ঘুমের অসুবিধা হয়, এবং ঘুমের অসুবিধা হয়, কারো কারো ঘুম আসে না, বাট খুব গুরুত্বের সাথে হিসাব করতে হবে, সেটা হলো আর্লি মর্নিংয়ে ওকেনিং, সকাল সকাল সে ঘুম থেকে উঠে যায়, সেই রাত্রে 3টার সময় ঘুম থেকে উঠে যাওয়ার পরে আর ঘুম আসে না, আর ঘুম আসে না, এদিকে ওদিক করতে থাকে, তখন শুধু দুশ্চিন্তা করতে থাকে, নেগেটিভ চিন্তা ভাবনা করতে Overthinking থাকে, চলে রাইট। আসে। সেই চিন্তাগুলি সব নেগেটিভ, নেতিবাচক চিন্তা, হলো না, হয় নাই, হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, এই সমস্ত নেগেটিভ চিন্তা তার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে। এবং ঘুমার পরে সকালে যে একটা মানুষের ফ্রেশ থাকে, সেই ফ্রেশনেসটা ক্লান্তিবোধ তার নিয়ে থাকে ঘুম না, থেকে তার ওঠে। মনটাই এক্সস্টেড থাকে, ফেটিক থাকে, ঘুম থেকে উঠে তার মধ্যে কোনো ফ্রেশনেস থাকে না। স্যার, আমাদের হাতে সময় কম, আপনার কাছে আসলে আমার অনেক জি, কিছু জি, জানার আছে এবং অনেক কিছু ডিসকাস করার আছে। So, আমরা একটু ছোট ছোট করে স্যার জি, উত্তরগুলো নিব। প্লিজ। আপনি ডিপ্রেশন নিয়ে বলছিলেন, ডিপ্রেশনের বিভিন্ন ধরনের যে লক্ষণগুলো প্রকাশিত হয় সেটা বলছিলেন। তো ডিপ্রেশনের আধুনিক চিকিৎসা এখন আপনারা কি কি দিচ্ছেন? অনেক ধন্যবাদ আপনাকে। ডিপ্রেশন কিন্তু খুব কমন, 8 থেকে 13 ভাগ বাংলাদেশেই, সারা পৃথিবীতে কিন্তু আর অনেক বেশি। যেহেতু এত রোগী বা এত মানুষ এটা ভুগছে, এবং ডিপ্রেশনের কনসিকুয়েন্স একটা খুব ডেঞ্জারাস, ডিপ্রেশন থেকে সুইসাইড হতে পারে, আগেও বলেছি। সুতরাং চিকিৎসা করতে হবে, চিকিৎসা করলে কিন্তু ডিপ্রেশন সম্পূর্ণ ভালো হয়ে যায়। চিকিৎসার মধ্যে মেডিসিন হলো এক নাম্বার, বায়োলজিক্যাল চিকিৎসা বলছি আমরা, যেটা ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি। ডিপ্রেশনের চিকিৎসা করি অ্যান্টি ডিপ্রেশন দ্বারা, অনেক ভালো ভালো ওষুধের নাম তো বলা যাবে না, অনেক ভালো ভালো ওষুধ, অনেক ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশনে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, দ্যাট ইজ সাইকোথেরাপি বা কাউন্সেলিং, সেগুলি করা যায়। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলে একটা কথা আছে, চিন্তাকে পরিবর্তন করার একটা চেষ্টা করা হয়, সেটাতে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। আর প্রত্যেকে ঘরে ঘরে কিন্তু চিকিৎসা করতে পারি আমরা, মানে আমাদের যার ডিপ্রেশন হলো তারা যদি আমরা একটু সাপোর্ট দিই, সহানুভূতি দেখাই, সহযোগিতা করি, সহমর্মিতা থাকে, তাহলে কিন্তু ডিপ্রেশন ভালো হওয়ার জন্য একটা ভালো পথ থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, পরিবার যেটা করতে পারে, চিকিৎসাটা করাতে পারে, কারণ অনেকে আমরা হয়তো বুঝি না, চিকিৎসাটা করলে ডিপ্রেশন ভালো হয়ে সেই লোকটা কিন্তু আবার সুন্দর করে কাজ করতে পারবে, সংসার করতে পারবে, চাকরি করতে পারবে, অফিসে যেতে পারে, সব কিছু করতে স্যার, পারবে। এখানেই কিন্তু কয়েকটা স্টিগমার কথা নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে অ্যান্টি ডিপ্রেশন খেলে বা যে কোনো ধরনের মেডিসিন নিলে, যেটা আসলে সাইকিয়াট্রির সাথে জড়িত, তাতে করে রোগটা বাড়বে বা ঘুম বেশি হবে বা একবার নিলে সেটা লাইফ লং খেয়ে যেতে হবে, এই
এই ধরনের একটা ধারণা আছে। দ্বিতীয়ত স্যার আপনি যেটা বললেন যে পরিবার কি আসলে তার প্রতি এমপ্যাথেটিক কিনা, অনেক ক্ষেত্রে পরিবারই দেখা যায় যে ব্যাপারটাকে একদমই উড়িয়ে দেয় এবং মানে বিষয়টাকে স্যার অ্যাড্রেস করা হয় না। জি, তো সেই ধন্যবাদ বিষয়টা নিয়ে আপনাকে। কি বলবেন? ধন্যবাদ, খুব সুন্দর এটা প্রশ্ন আর কি। এই প্রশ্নটা আসলে সবখানে আসে। আমি আপনার মাধ্যমে বা এই চ্যানেল 24 এর মাধ্যমে বলতে চাই, ডিপ্রেশন না, যে কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের চিকিৎসার জন্য এখন খুব সুন্দর সুন্দর ওষুধ আছে, মডার্ন ওষুধ, সুন্দর চিকিৎসা, যেখানে আপনি এই ওষুধটা খেয়ে সব কিছু করতে পারবেন। আপনি ইভেন গাড়িও চালাতে পারবেন, আপনার ঝিমানো আসবে না। অর্থাৎ সাইড এফেক্ট ছাড়া সুন্দর ওষুধ আছে যে সমস্ত দিয়ে আপনি সমস্ত কাজ করার পাশাপাশি ওষুধ খেয়ে যাবেন এবং রোগ ভালো হয়ে যাবে। ইভেন সিজোফ্রেনিয়ার মতো কঠিন যে রোগটি, সেটার জন্য যে ওষুধ আছে, এমন ওষুধ আছে যেগুলি খেয়ে সিজোফ্রেনিয়াও সব কিছু করতে পারবে। সুতরাং এই ভয়টা অমূলক, এটা সত্যি না আর কি। আর পরিবার সহানুভূতিশীল হয় না বা আমরা পারি না, কারণ আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জানি না। অনেক ক্ষেত্রে জাজমেন্টাল হয়ে যায়। জাজমেন্টাল হয়। এটার পিছনে মূল কারণ হলো যে আমরা তো এটা ওইরকমভাবে এক্সরে করে যেরকম দেখে, এক্সরে করে তো দেখা যায় না। মনটা তো বোঝার চেষ্টা করতে হয়, মনটাকে জানার চেষ্টা করতে হয়। মনটা তো এক্সরেতে আসে না, সিটি স্ক্যানে আসে না। এইটার জন্য সম্ভবত আমরা বোঝার চেষ্টা করি না, বৈজ্ঞানিক বিশ্লেষণগুলি যেহেতু আমরা জানি না, ব্যাখ্যাগুলি জানি না। ডায়াবেটিস যেমন ইনসুলিনের জন্য হয়, ইনসুলিন কম হলে ডায়াবেটিস হচ্ছে, সেই জন্য ইনসুলিন দিতে হবে। ডিপ্রেশনও যেমন সেরোটোনিন নামে একটি কেমিক্যাল ব্রেনে আছে, সেটা কমে যায়, এই সেরোটোনিন বাড়িয়ে দিতে হবে। এটা সহজ হিসাব। এই বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝলেই কিন্তু চিকিৎসাটা সহজ হয়ে যায় এবং তখন কিন্তু এইগুলি ভয় থাকে না। এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে অনেক ওষুধ আছে যেগুলির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, সেটা খেয়ে সবকিছু কাজ করা যাবে। এবং আরেকটা আপনি প্রশ্ন করেছিলেন, সেটার উত্তর দিই। সেটা হলো ডায়াবেটিস জীবনে ভালো হবে না, হাইপারটেনশন ভালো হবে না, অ্যাজমাই ভালো হয় না, গ্যাস্ট্রিক ভালো না, কিন্তু মনোরোগের সবচেয়ে যে কঠিন যে মনোরোগ সিজোফ্রেনিয়া, সেটাও কিন্তু 25 ভাগ টোটাল ভালো হয়ে যায়। আমরা যে ডিপ্রেশনে আলাপ করলাম, ডিপ্রেশন কিন্তু 60-70% টোটাল ভালো হয়ে যায়। অতএব মনোরোগের চিকিৎসার প্রভূত উন্নতি হয়েছে এবং ফলাফল কিন্তু আউটকাম চিকিৎসা করে খুব ভালো। আমাদের মানসিক স্বাস্থ্য আসলে ভালো রাখার জন্য আমরা জানি যে আমাদের হ্যাপি হরমোনের কথা আপনারা বলেন, যে একটু আগে স্যার সেরোটোনিনের কথা বলছিলেন, পাশাপাশি ডোপামিন, এন্ডোরফিন, আমরা জানি যে সেটা আমাদের বডিতে রিলিজ হলে আমাদের যে কর্টিসল, যেটা আমাদের স্ট্রেস বাড়ায়, সেটা কমে যায় এবং আমরা প্রফুল্ল থাকি। তো আসলে মনকে ভালো রাখতে বা সার্বিকভাবে মেন্টাল হেলথকে ভালো রাখতে আমরা কি করতে পারি যাতে আমাদের এই হ্যাপি হরমোনগুলো রিলিজ হয় বডিতে? ধন্যবাদ আপনাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সবার জানা বোধহয় উচিত আর কি। এটার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। আমাকে নিজের জন্য নিজের কাজ করতে হবে, পরিবার সেখানে একটা রোল প্লে করতে পারে, সমাজ পারে, রাষ্ট্র পারে, সব মিলে এই কাজটা করতে হবে। আমি এটি একটু বড় হয়ে গেলেও এই উত্তরটা দিতে হবে। ব্যক্তিগতভাবে যেটা হয় আর কি, আমি যদি ছোট সময় যখন আমি বড় হওয়া শুরু করি, তখন আমরা পরিবারে কি করে বেড়ে উঠি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। পরিবারের মধ্যে যেন বন্ধনটা অটুট থাকে, কোহেশনটা যেন থাকে, আমরা যেন একজন আরেকজনের জন্য ফিল করি, একজন আরেকজনের জন্য সহানুভূতিশীল হই। আমরা বাবা মারা যেন বাচ্চাদেরকে একটু কোয়ালিটি টাইম দিই, সুন্দর সময় দিই, যাতে সে সুন্দরভাবে বেড়ে ওঠে, তার মনটা যাতে ফ্রেশ থাকে। তাকে যদি আমি একটা ভালো কিছুতে যাতে পুরস্কৃত করি, তাকে বাহবা দিই, শাবাশি দিই যে গুড, ভালো কাজ করেছো, আমার বাবা কত সুন্দর কাজ করেছে, আমার সোনা কত সুন্দর কাজ করেছে, মিয়ার টেলিং দিস, এই কথাটুকু বলাই কিন্তু অনেক। এই যে রিওয়ার্ড, এটাই পুরস্কার। আর সেই সাথে সাথে যেটা করতে হবে, আমাদের শৃঙ্খলাটা দিতে হবে বাচ্চাদেরকে, ডিসিপ্লিনটা দিতে হবে। সেই ডিসিপ্লিনটা না দিলে, শুধু রিওয়ার্ড দিলে কিন্তু আবার, বা শুধু ভালোবাসা দিলে কিন্তু ফলটা ভালো আসবে না। সুতরাং আরেকটা জিনিস হলো, পরিবারে যেন আমরা গণতান্ত্রিক ডেমোক্রেটিক চর্চা করি, আমরা যেন বাচ্চাকে কথা বলার স্কোপ দিই, আমার যেন বাচ্চার কথাটা যেন শুনি, তার আবেগটা যেন বোঝার চেষ্টা করি, এইগুলি করতে হবে। তাহলে কিন্তু পরিবারটা সুন্দর হবে। তারপরে আমি যখন বড় হচ্ছি, আস্তে আস্তে যখন বড় হচ্ছি, তখন বড় যখন হচ্ছি, তখন কিন্তু আমাদেরকে সৃজনশীলতা এবং মননশীলতার চর্চা করতে হবে, খেলতে হবে, অন্যদের সাথে মিশতে হবে, গান গাইতে হবে, কবিতা আবৃত্তি করতে হবে, বাগান করতে হবে, শখের কাজগুলি করতে হবে। তাহলে কিন্তু বিকাশটা হবে। এই বিকাশের জায়গাগুলি কিন্তু ঠিক করতে হবে। বড় হলেও কমপ্লেক্সিটি যেগুলি আছে, কমপ্লিকেটেড লাইফ, মেকানিক্যাল লাইফ, এগুলির থেকে সরে এসে পারিবারিক সময়টাকে উন্নত করতে হবে, বন্ধু বান্ধবদের সাথে চলতে হবে, ড্রাগ ফ্রি থাকতে হবে, সিগারেট ফ্রি থাকতে হবে, ঘুমটা যাতে সুন্দর
চেষ্টা করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, একটু ইয়োগা করতে হবে। এই যেগুলি যদি করতে থাকি তাহলে কিন্তু মনটা ভালো হবে। ব্রেইনে যে আপনি এন্ডোরফিনের কথা বলেন সেটা। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, অনেক ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্ত। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সবার মানসিক স্বাস্থ্যের উন্নতি কামনা করে আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের পর্বে।